আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। 21শে বইমেলা স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস পাওয়া গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন বিএনপি মহাসচিব। দিনক্ষণ সবাই জানতে পারবেন বললেন প্রেস সচিব। দেশে প্রতি হাজারে 8 জন মৃগী রোগে আক্রান্ত, নিয়মিত চিকিৎসায় 90% ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এবং শেষ হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের মূল্যায়ন পর্ব, বাছাই কাজে দেশের সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। 21শে বইমেলায় একটি স্টলে বাকবিতণ্ডা হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি বলেছেন, এ ধরনের বিশৃঙ্খল আচরণ নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। 21শে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশা বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে, 1952 সালের মহান ভাষা আন্দোলনের শহীদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে। অন্তর্বর্তীকালীন সরকার, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলা নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে বলে তাদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে নির্বাচনের রোড ম্যাপ নিয়েও কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, দ্রুত নির্বাচন আয়োজন নিয়ে কাজ করছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চকর মারেথার রিপোর্ট। হঠাৎ করেই সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের 3 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সন্ধ্যা 6টা থেকে টানা 1.5 ঘন্টা বৈঠক করেন তারা। বের হয়ে যমুনার সামনেই কথা বলেন মির্জা ফখরুল। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ আপনার যেন না হয়, এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। আগামী নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গেও কথা হয় প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন, এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। বিএনপি নেতারা চলে যাওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইলেকশনের বিষয়ে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি ইলেকশন হয়। প্রফেসর ইউনূস বলেছেন যে পুরো কনসেনসাস কমিশনের কাজটাই হবে এই বিষয় নিয়ে তাড়াতাড়ি কাজ করা। 15 ফেব্রুয়ারি এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান আর বিএনপির পক্ষে মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশে প্রতি হাজার মানুষের মধ্যে 8 জন মৃগী রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিয়মিত চিকিৎসায় 90% ক্ষেত্রে মৃগী রোগের খিঁচুনি নিয়ন্ত্রণে রাখা যায়। তবে সঠিক চিকিৎসা ও নিয়মিত ওষুধ সেবন না করায় এই রোগে আক্রান্তদের মধ্যে অক্ষমতার হার বাড়ছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
আন্তর্জাতিক মৃগীরোগ দিবস পালনে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল বৈজ্ঞানিক আলোচনার আয়োজন করে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহায়তায় ওই আলোচনায় মৃগীরোগের উপর একাধিক প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞরা জানান, এপিলেপসি বা মৃগীরোগ মানুষের মস্তিষ্কের রোগ। শিশুর জন্মের সময় মাথার আঘাত কিংবা পরবর্তীতে প্রাপ্তবয়স্করাও দুর্ঘটনার কারণে মস্তিষ্কের অন্যতম কোষ নিউরনের অস্বাভাবিকতায় খিঁচুনির মাধ্যমে এপিলেপসি প্রকাশ পায়। যে বাচ্চারা স্কুলে যাবে যখন তার হলো, যখন কলেজ যাবে তখন হয়, ইউনিভার্সিটি লাগবে তখন এপিলেপসি হয়। তো সঙ্গত কারণে সে বেবিটা কিভাবে প্যারেন্টস ট্যাকেল করে সেটা একটা বড় প্রশ্ন। আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো প্রোটোকল ফলো করি না। এটা আমাদের সত্যিকার অর্থে এতে কি হচ্ছে, পেশেন্ট সাফার করতেছে। আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, সময় মতো মৃগীরোগ শনাক্ত করে চিকিৎসায় সুফল মেলে। ডাক্তারি যারা ওষুধ লিখি, এইটা আমাদের একটু খেয়াল করে লিখতে হবে। যার দরকার নেই তাকে দেই, যার দরকার একটা তাকে তিনটা দেই, অল্প অল্প করে লিখে তিনটা বাড়াই, কিন্তু এভরিথিং গোজ টু দি পেশেন্ট অ্যাজ এ কস্ট অফ মানি অ্যান্ড রিস্ক অফ দ্য পেশেন্ট ফর সাফারিং। বিশেষজ্ঞরা বলছেন, চোখের ঝাপসা দেখা, কখনো স্মরণ শক্তির সমস্যা এবং হঠাৎ শূন্য অনুভব হবার মতো বিভিন্নভাবে মৃগীরোগ বা এপিলেপসির বহিঃপ্রকাশ ঘটতে পারে। রোগটি সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জান্নাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। সঙ্গীতের সব শাখায় সেরা শিল্পীদের তুলে আনতে আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল্যায়ন পর্ব শেষ হয়েছে। বিচার কাজে ছিলেন দেশের সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। পরাগ আজমের রিপোর্ট। সুর ও সঙ্গীতের উৎকর্ষ সাধন ও সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নিতে 2004 সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। পরে এই আয়োজন পরিচিতি পায় দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো হিসেবে। 19তম আসরের জন্য জমা হওয়া সেরা গানগুলো বাছাই করতে 6 ফেব্রুয়ারি শুরু হয় বাছাই প্রক্রিয়া। সত্যি আশার আলো জাগে যখন এত সুন্দর সুন্দর কণ্ঠ আসছে এবং তারা অত্যন্ত মনোযোগী হয়ে এই গানগুলো রেকর্ড করে তবে পাঠাচ্ছেন। এই উপমহাদেশে এত বড় আয়োজন আর হয়েছে কিনা আমার জানা নেই। শুধুমাত্র একটি ধারায় নয়, সঙ্গীতের সকল ধারায় নতুন আগমনের বার্তা, আর এর সাথে আমরা জড়িত আছি। বিশেষ করে আমি আমার আনন্দকে সবার সামনে বেটে দিতে চাই, সকলেই যাতে এর সাথে মিলিত হয়ে এই আনন্দকে ভাগ করে নিতে পারি। এ পর্যন্ত যা শুনলাম সত্যি আশা জাগানোর মতো। বেশি ভালো লাগাটা সেটির আনন্দটা নিয়েই আমরা এখান থেকে বেরোবো এবং আমি আশা করব যে এই যে নতুন নতুন ছেলেমেয়েরা আমরা খুবই খেয়াল করতে পারছি যে নতুন এবং পুরনোর মিশ্রণেই এই ইয়েটা হচ্ছে, বাছাইটা হচ্ছে। তো নতুন ছেলেমেয়েদের মধ্যে অনেক সম্ভাবনা আমার মনে হয় আমি দেখতে পেলাম। এবার আজীবন সম্মাননা সহ 17টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। পুরনো যাবে, নতুন আসবে, নতুন সৃষ্টি নিয়ে আবার উজ্জীবিত হবে, এটাই বিধান। চ্যানেল আই প্রচুর মেধা ব্যয় করে এই শিল্পীদের ছেলে মেয়ে সবারই গানগুলো তাদেরকে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে, যেটা খুবই প্রশংসার। আজকে যারা আমরা বিচারক মণ্ডলীতে আছি, যার যার ক্ষেত্রে সকলেই অভিজ্ঞ, এই চ্যানেল অ্যাওয়ার্ডটি সফলভাবে শেষ হোক, এটাই আমি আশা করি। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শিগগিরই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2024-এর চূড়ান্ত পর্দা উন্মোচন করা হবে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। মায়ের ভাষার জন্য ছাত্ররা বুকের রক্ত দেবার পর 1952 সালের 23 ফেব্রুয়ারি শহীদদের স্মরণে মেডিকেল শিক্ষার্থীরা তৈরি করেছিলেন স্মৃতিস্তম্ভ। আর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1956 সালের 21 ফেব্রুয়ারি। শহীদ মিনারের ইতিহাস নিয়ে ওবায়দুল রশিদের রিপোর্ট।
1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানানোয় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করে পুলিশ। ভাষা শহীদদের স্মরণে দ্রুতই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের হোস্টেল প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ তৈরি করেন, যার উচ্চতা ছিল 10 ফুট আর প্রস্থে ছিল 6 ফুট। এটিই ছিল প্রথম শহীদ মিনার। 26শে ফেব্রুয়ারি সকাল 10টার দিকে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন শহীদ মিনারটি উদ্বোধন করেন। যেদিন ভাষা শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয়, সেদিনই পাকিস্তানের পুলিশ ও সেনাবাহিনী ঢাকা মেডিকেল ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং শহীদ মিনার ভেঙে দেয়। এ নিয়ে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়, শুধু শহীদ মিনার ভেঙে ফেলায় নয়, প্রায় 30 জন শিক্ষার্থীকে গ্রেফতারও করা হয়েছে। পরবর্তীতে ঢাকা কলেজেও একটি শহীদ মিনার নির্মাণ করা হলে পাকিস্তান সরকার তা ভেঙে ফেলে। ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণের যেখানে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, সেখানে আবার একটি শহীদ মিনার তৈরি করা হয়। পরবর্তীতে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেবার পর হামিদুর রহমানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1963 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম নতুন শহীদ মিনার উদ্বোধন করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। দুপাশে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদী পর্যটনের আরেক আকর্ষণ, সেই সাথে বৈচিত্র্যময় পাহাড়ি মানুষের জীবনাচার দেখার সুযোগ। সব মিলিয়ে লামার এমন প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে পর্যটন সংগঠন ও স্থানীয় প্রশাসন। লামা ভ্রমণের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। চাঁদের গাড়িতে পাহাড়ি আঁকাবাঁকা পথে এগিয়ে চলা, পরবর্তী গন্তব্য মাতামুহুরী নদী। লামার বাজার ঘেঁষে বয়ে গেছে পাহাড়ি কন্যা স্রোতস্বিনী মাতামুহুরী। নৌকায় স্বচ্ছ জলে এগিয়ে চলেন পর্যটকরা। নদীর বাঁকে বাঁকে প্রকৃতির অপার সৌন্দর্য, পাড়ে দেখা মেলে নানা রঙের রিসোর্ট। এই নদীর উৎপত্তি বান্দরবানের লামার মাইবার পর্বত থেকে। প্রকৃতিকে ঠিক রেখে লামার সম্ভাবনাময় পর্যটন শিল্প যেন গড়ে ওঠে এক আলোচনায়, সে কথা জানালো পর্যটন সংগঠন ও স্থানীয় প্রশাসন। একটি পর্যটন সংগঠন হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার, তার 1 নম্বর উপাদান হলো আকর্ষণ, যেটা লামাতে বিদ্যমান। লামার এই পাহাড়গুলো কিন্তু প্রচুর পাহাড়, কিন্তু সেভাবে সবুজ নয়। এখানে বনায়নের মাধ্যমে সবুজ করা যেতে পারে। লামা জায়গাটা ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে যেখানে কমিউনিকেশন ভালো, যেখান থেকে খুব কাছে কক্সবাজার, এবং চাইলে আলীকদম গাইডদের মাধ্যমে ঘুরে আসা যায়। আবার লামার নিজস্ব যে সম্ভাবনা সেটা অপার। লামায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর ভিন্ন ধারার জীবনাচার দেখার সুযোগ মেলে পর্যটকদের। মারমাপাড়া গিয়েও কাটল কিছুটা সময়। মাজহারুল মান্না, চ্যানেল আই, বান্দরবান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব করেছে থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। আয়োজক থাই বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কর্ণধাররা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশের সংস্কৃতি উপভোগের সুযোগ করে দিতেই এমন আয়োজন। থাইল্যান্ড ঘুরে মাস্টার শাকিলের রিপোর্ট। বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিমান দূরত্ব 2 থেকে 3 ঘন্টা। পর্যটন ও মেডিকেল ট্যুরিজমের জন্য বাংলাদেশিদের কাছে আকর্ষণীয় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কয়েক হাজার। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশিদের নিয়ে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইটিতে পিঠা উৎসব করল থাই বাংলাদেশি চেম্বার অফ কমার্স। এআইটিতে করলে একটু গ্র্যান্ড ভাবে করা যায়, বলা যায় এটা গ্র্যান্ড পিঠা অনুষ্ঠান। তো এই জন্যই খুব বড় করে, বড় পরিসরে। উদ্দেশ্য কিছু, উদ্দেশ্য হলো ফান, গ্যাদারিং, সবার সাথে দেখা সাক্ষাৎ, জানাশোনা। আমরা যারা ব্যাংককে আসি
প্রত্যেকেই প্রতি বছরে একটা গেট টুগেদার হবে, একে অপরকে চিনবো, একে অপরকে ব্যবসা বাণিজ্য ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে একে অপরের সাথে আলাপ করে কিভাবে বাংলাদেশকে আরো উন্নতি সহযোগিতা করা যায়। আমরা এখানে খুব ছোট কমিউনিটি, কিন্তু আমরা আয়োজন করছি বেশ সুন্দর আয়োজন করছি এবং আশা করি ভবিষ্যতে আমরা প্রত্যেক বছর এভাবেই আয়োজন করবো আর কি। বিভিন্ন শ্রেণীর পেশাজীবী লোকজন এখানে আছেন, বাট তার মধ্যেও তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া বা যে আন্ত সম্পর্ক রয়েছে, এটা সত্যিকারের অত্যন্ত প্রশংসনীয়। পিঠা উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা পুলি পরিবেশন করা হয়। আমি এখানে 35 বছর ধরে আছি, 35 বছর ধরে এটা হয়। পিঠা উৎসবে পিঠা খেতে এসেছি এবং প্রথমেই চিতই পিঠা, ঝাল পুলি ছিল, তারপর নারিকেলের পুলি ছিল। 35 বছর ধরে আছি, 35 বছর ধরে এটা হয়। আয়োজকরা মনে করেন বাংলাদেশিরা নানা কারণে সাদা হাতির দেশ থাইল্যান্ডে প্রবাসী হলেও তাদের হৃদয়ে যে সবসময় লাল সবুজের স্বদেশ, তারই প্রমাণ উৎসবমুখর পিঠা উৎসব। মাসরুর শাকিল, চ্যানেল আই, ব্যাংকক, থাইল্যান্ড। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে নিটোল টাটা কৃষি সংবাদ। অনুকূল আবহাওয়ায় গাইবান্ধায় সরিষার ফলন ভালো হয়েছে। আমন ও বোরো আবাদের মাঝামাঝি সময়ে 60 দিনের মধ্যেই বাড়তি ফসল হিসেবে স্বল্পমেয়াদী সরিষা চাষ করছেন কৃষক। এতে ভোজ্য তেলের ঘাটতি পূরণের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তারুণ্যের শক্তি, উদ্যম এবং উদ্যোগী চেতনাকে কাজে লাগে পরিবেশ বান্ধব টেকসই দেশ বিনির্মাণে শরীয়তপুরে চলছে সপ্তাহব্যাপী ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা। পরিবেশ বান্ধব জীবনাচারের ধারণা দিতে বিচিত্র খাবার ও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন তরুণরা। তরুণদের উদ্বুদ্ধকরণে দেশে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা আয়োজকদের। এবারে খেলার খবর। প্রস্তুতি এবং অনুশীলনে দুইয়ের ঘাটতি নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 50 ওভারের বৈশ্বিক আসরের আগে টি-20 বিপিএল কখনো আদর্শ প্রস্তুতি হতে পারে না জানিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে টাইগারদের প্রস্তুতি নিয়ে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি। বিপিএল এর ব্যস্ততা শেষে চ্যাম্পিয়ন দল সহ তারকা ক্রিকেটারদের দুপুরের অনুশীলনে দেখা যায়নি এদিনও। 50 ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা খেলছে ত্রিদেশীয় সিরিজ। নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতও ওয়ানডে সিরিজ দিয়ে সারছে প্রস্তুতি। সেখানে বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছে আরও 2 মাস আগে ওয়েস্ট ইন্ডিজে। তাই টি-20 বিপিএলকে আদর্শ প্রস্তুতি মানছেন না টাইগারদের হেড কোচ। আমি একমত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টি-20 বিপিএল আমাদের আদর্শ প্রস্তুতি নয়। তবে সাদা বলের ক্রিকেটের কথা বললে স্কিলের দিক থেকে তারা শার্প। কেবল মানসিকতাটা ওয়ানডের জন্য পরিবর্তন করতে হবে। সৌম্য, জাকির, মুস্তাফিজরা ফিল সিমন্সের ক্লাসে থাকলেও শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজের মতো তারকাদের অনুশীলনে দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব, লিটনদের এই ক্যারিবিয়ান কোচ মিস করলেও বিশ্বাস রাখেন বাংলাদেশের সক্ষমতা রয়েছে শিরোপা জেতার। বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না এটা বিশ্বাস করলে আমি কখনো এখানে থাকতাম না। লোকাল কোচদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছি। সালাউদ্দিন তো গ্রেট। ক্রিকেটারদের উন্নতির জন্য প্রতিটা সময় ভিন্ন ভিন্ন চিন্তা করে। 12 ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে বাকি প্রস্তুতির জন্য সপ্তাহখানিক সেখানেই অনুশীলন করবে টিম টাইগার্স। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21শে বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস পাওয়া গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন বিএনপি মহাসচিব। দিনক্ষণ সবাই জানতে পারবেন বললেন প্রেস সচিব। দেশে প্রতি হাজারে 8 জন মৃগী রোগে আক্রান্ত, নিয়মিত চিকিৎসায় 90% ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা।
এবং শেষ হলো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের মূল্যায়ন পর্ব। বাছাই কাজে দেশের সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।